সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন টেবিল টকে। দর্শক, আজকে আমরা কথা বলবো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও অপব্যাখ্যার রাজনীতি আজকের বিষয়। এবং আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মৌলবাদের রাজনীতি সেটি নিয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন জনাব শাহরিয়ার কবির, তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। আমাদের সঙ্গে আছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনাব গোলাম কুদ্দুস, তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। এবং আমাদের সঙ্গে আরো আছেন, কানাডা থেকে যোগ দিয়েছেন জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল, তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং গবেষক। আপনাদের স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরুতে শাহরিয়ার ভাইকে দিয়ে শুরু করতে চাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, এটি নতুন কিছু নয়। আসলে আমি যে জিনিসটা জানতে চাই যে এই যে এত বড় একটা বিষয়ে কথা বলার মতো ধৃষ্টতা, সেই ধৃষ্টতা একদিনে কি তৈরি হয়েছে, নাকি একটি প্রেক্ষাপট তৈরি করে তারা তারপরে সেটি বলছে? না না, এটার তো একটা দীর্ঘ প্রেক্ষাপট আছেই। এটা তো ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে আমরা তো যে স্বাধীন করেছিলাম কতগুলো মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। লক্ষ্যটা আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে, যেটাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ আমরা বলতে পারি। ৭২-এর সংবিধানটা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের গল্প, যেখানে ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি ক্লজ হিসেবে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। এবং কেন করা হয়েছিল, বঙ্গবন্ধুর সেই ভাষণটা যদি আপনারা দেখেন, 4 নভেম্বর 1972 সালে এই গণপরিষদে যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে পরিষ্কারভাবে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদের একটা নতুন ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি পরিষ্কার বলেছিলেন, তার ধর্মনিরপেক্ষতার অর্থ পশ্চিমের মতো এক ধরনের ধর্মহীনতা নয়। কানাডাতে বা আমেরিকাতে বলো, পশ্চিমে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝায়, সেকুলারিজম মানে হচ্ছে জাস্ট সেপারেশন অফ এ স্টেট ফ্রম রিলিজিয়ন। কিন্তু বঙ্গবন্ধু শুধু স্টেটকে ধর্ম থেকে পৃথক করেননি, তিনি স্টেটের সঙ্গে পলিটিক্সকেও ধর্ম থেকে পৃথক করেছিলেন। বঙ্গবন্ধু সেকুলারিজমকে আমরা বলি যে সেপারেশন অফ এ স্টেট অ্যান্ড পলিটিক্স ফ্রম রিলিজিয়ন। এটা একটা অসাধারণ ঘটনা, সমাজতান্ত্রিক শিবিরের বাইরে কোথাও এরকম করা হয়নি কোনো গণতান্ত্রিক দেশে। এবং এটা গণতন্ত্রের ঠিক তথাকথিত পশ্চিমা গণতন্ত্রের বিধিসম্মত নয়। বঙ্গবন্ধু সেটাও ব্যাখ্যা করে বলেছিলেন, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য মুষ্টিমেয় কিছু মানুষের, অর্থাৎ মুষ্টিমেয় রাজাকার, আলবদর, এইসব স্বাধীনতা বিরোধীদের কথা তিনি বলেছিলেন যে তাদের স্বার্থ খর্ব করতে হয়, সেটা আমি করব। এই ধর্মের নামে রাজনীতি বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। তার ব্যাকগ্রাউন্ড হিসেবে বলেছিলেন, ধর্মের নামে 24 বছরে যে জুয়া চুরি, যেটা খুন, হত্যা, রাহাজানি, এগুলো, ধর্ষণ, সন্ত্রাস দেখেছেন, তার পরিপ্রেক্ষিতে এটা জরুরি ছিল। কিন্তু 75-এর পর দেখুন কি হলো, সংবিধান থেকে তো ধর্মের নামে রাজনীতি যুক্ত হলো, সংবিধানে ধর্মনিরপেক্ষতা হারিয়ে গেল, জাতীয়তাবাদ হারিয়ে গেল, সমাজতন্ত্র হারিয়ে গেল। মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনার সঙ্গে যা কিছু সম্পর্কিত সবকিছু মুছে ফেলে বাংলাদেশের সমাজ এবং রাজনীতির পাকিস্তানিকরণ বলুন, মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকরণ 75 থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে এটা চলেছে। তথাকথিত এই যে ভাস্কর্য মূর্তি বিতর্ক, এটা কিন্তু আমরা একটু শেষের দিকে, আমরা বলবো 2008 সালে প্রথম এই মোল্লারা মাঠে নেমেছিল। কুদ্দুসের নিশ্চয়ই মনে আছে প্রথম ঘটনাটা যেটা ঘটেছিল মতিঝিলে, বাংলাদেশ বিমান অফিসের সামনে একটা অসাধারণ ভাস্কর্য ছিল, বলাকা ভাস্কর্য, সেইটা মোল্লারা প্রথম ভেঙেছে। তারপর আপনার এয়ারপোর্টের সামনে যে বাউলের ভাস্কর্য ছিল, সেটা এগুলো 2008-9 সালে থেকে, বাউলের ভাস্কর্যটা 2009 সালে, এবং এই সরকারের আমলেই সেটা করা হয়েছিল। সেখানে ভাস্কর্য ভেঙে কি তাদের কথা মতো তারা বলেছে যে কি আল্লাহর একটা ইসে লাগাবে, যে নাম খচিত একটা পিতলের মেটালের একটা কিছু স্থাপনা, আল্লাহর মেটালের নাম খচিত স্থাপনার উপর তো এখন কাকে বসে পায়খানা করে। এতে কি আল্লাহর মর্যাদা বেড়েছে না ধর্মের মর্যাদা বেড়েছে? ভাস্কর্য যেটা, তারপর তো আপনারা লেডি জাস্টিস ইয়াকে কিভাবে সরানো হলো সুপ্রিম কোর্টের সামনে থেকে, সেটা দেখেছি। এদের স্পর্ধা বাড়তে বাড়তে, যেহেতু আমরা প্রশ্রয় দিয়েছি, আমরা তাদের দাবি মেনে নিয়েছি, এবং 2013 সালে হেফাজত দাবি করেছিল যে বাংলাদেশে কোথাও কোনো ভাস্কর্য থাকতে পারবে না, এবং সেই দাবির ধারাবাহিকতায় কিন্তু এখন এই ঘটনাগুলো ঘটছে। এখন হঠাৎ করে এখন যে টনক নড়েছে যে বঙ্গবন্ধুর গায়ে হাত পড়েছে, তো ভাস্কর্য সম্পর্কে তো তারা তো এই কথাগুলো সবসময় বলেছে। তো সেই জন্য এটা আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে কেউটে সাপে লেজ নিয়ে কান চুলকোতে নেই। আপনি যখনই মৌলবাদীদেরকে ছাড় দেবেন,
সমঝোতা করবেন, সুযোগ পেলেই তারা আপনাকে ছোবল দেবে। এখন ছোবলটা শুধু বঙ্গবন্ধু জাতির পিতার উপর নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ এসছে, আমাদের সংবিধানের উপর আক্রমণ এসছে, আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর আক্রমণ এসছে। কোন বাংলাদেশ তারা চাইছে? মোল্লা ওমরের বাংলাদেশ চাই, আফগানিস্তানের মতো বাংলাদেশ চাইছে, না জিয়াউল হকের পাকিস্তানের মতো বাংলাদেশ চাইছে? তাদের টার্গেট তো হচ্ছে সেইটাই। আমাদের এখানে একটা মহল আছে, তারা বলে না, জামাতকে মোকাবেলা করতে গেলে হেফাজত জামাত বিরোধী, তাদের একটু পক্ষে রাখতে হবে। হেফাজত আর জামাতের মধ্যে তফাৎ কোথায়? ভাস্কর্য বিরোধিতা, সঙ্গীতের বিরোধিতা, সংস্কৃতির বিরোধিতা, এটা হচ্ছে ওহাবি সংস্কৃতি। সৌদি আরবে দেখেছি সমস্ত জায়গাতে ওহাবি মোল্লারা এগুলো বলছে, গান গাওয়া হারাম, নাচ হারাম, এখন বলছে ভাস্কর্য হারাম। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন মুসলমান প্রধান দেশে ভাস্কর্য নেই? ওদের যে কেবলা যেটা বলি পাকিস্তান, সেখানে কি ভাস্কর্য নেই? জিন্নার ভাস্কর্য নেই? সৌদি আরবে আমি একটু আগে আমার এক বন্ধুকে দেখাচ্ছিলাম, সৌদি আরবে আপনার 1970-এর দশকে সেখানে কমিশন করে, জেদ্দার যিনি মেয়র ছিলেন, পৃথিবীর সেরা ভাস্কর্য যারা শিল্পী ছিলেন, তাদেরকে হেনরি মোর বলুন, ইয়ে বলুন, আরো বলুন, এদের সবাইকে, তাদের সবার ভাস্কর্য, এবং সেখানে নগ্ন নারী মূর্তির ভাস্কর্য পর্যন্ত সেখানে আছে। মিরর যে ভাস্কর্যটা, সেটা আধা বিমূর্ত রীতিতে জেদ্দার সে যে পার্কে, যে স্কাল্পচার পার্কে, সেটা তো নগ্ন নারী মূর্তি একটা। তো সেখানকার মোল্লারা কিন্তু এটা নিয়ে চেঁচায় না। বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্যটা আপনার নিশ্চয়ই জানা উচিত, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ যেটা ইন্দোনেশিয়াতে, সেখানে রাজধানী জাকার্তাতে অর্জুনের বিজয় নামে যে ভাস্কর্যটা, সেটা কি? রথের ওপর অর্জুন এবং কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মহাভারতের চরিত্র, রথ চেড়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ভাস্কর্য সেটি। সেখানকার তো গেমাল ইসলামিয়া বা মোল্লারা তো কখনো এমন ধৃষ্টতা দেখায়নি যে না, এই হিন্দুদের মূর্তি কেন এখানে রাখা হলো। মূর্তি থাকে দেবালয়ে, ভাস্কর্য থাকে রাস্তায়, এবং রাস্তায় যখন কৃষ্ণ থাকে তাকে কেউ পূজা করে না। এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। এটা যে ঘটনা ঘটছে খুবই উদ্বেগজনক, এবং এদের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ যদি না নেওয়া হয়, বাংলাদেশ কিন্তু মোল্লা ওমরের আফগানিস্তান হবে, এতে কোনো সন্দেহ। আপনার কাছে আবার আসবো শাহরিয়ার ভাই, আমি সামান্য একটা তথ্য যুক্ত করতে চাই আপনার বক্তব্যের সঙ্গে। সেটি হচ্ছে যে আপনি খুব চমৎকার বলেছেন, বিশেষ করে সূচনাটা, যে এই মতিঝিলের সামনে এবং বিমানের সামনে যেভাবে আমাদের সেই ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল বাউল এবং কিন্তু অন্যান্য দেশের যে তথ্যটা আপনি দিলেন, যে বালিতেও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু ভাঙার ব্যাপারটা না। আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন, এই যে বালিতে যে একটা ছিল, কি বলে আপনার জলপুরি ছিল সেই ইন্দোনেশিয়ায়, সেখানে এই উগ্রবাদীরা, মৌলবাদী নয়, উগ্রবাদীরা বা মৌলবাদীও বলতে পারে, সেখানে দুটোই যেহেতু মুসলিম কান্ট্রি, সেখানে এই মানে নগ্ন নারী যেটা ছিল জলপরি, তার বুকটা ঢেকে দেওয়া হয়েছে একটা কাপড় দিয়ে। আমি সেটি দেখালাম, সেখানে কিন্তু হয়েছে এই ঘটনাটা শুধুমাত্র যে আপনি বলেন হয় না, কিন্তু সেটা কিন্তু হয়েছে। এবং আমি আমার বক্তব্যের মধ্যে আরো বলবো যে আরো কোথায় কোথায় কি ধরনের ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ মুকুল, আমি এই তথ্যটা জি 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 আপনার কাছে অবশ্যই আসবো। আমি জনাব গোলাম কুদ্দুস আপনার কাছে আসি। শাহরিয়ার ভাই বলেছেন যে ভাস্কর্য কোথাও থাকতে পারবে না, এরকম একটা দাবি নিয়ে বাংলাদেশে কিছুদিন 2008 সাল থেকে একটা আন্দোলন চলছে, এবং আপনি তারপরে দেখেছেন যে পাঠ্য বইয়ে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে তাদের দাবির প্রেক্ষিতে। আসলে তাদের দাবিগুলো যদি আমরা একের পর এক মেনে নিতে থাকি, তাহলে যে সেকুলার বাংলাদেশ, সেটি আমরা কোন জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো যে এই ঘটনাগুলো নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে শাহরিয়ার ভাই যথার্থভাবেই বলেছেন যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করবার পর বাংলাদেশের রাজনীতিতে এবং ক্ষমতার পালাবদলে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে, এবং যাদেরকে 1971 সালে আমরা পরাভূত করেছিলাম, সেই শক্তি আবার ফিরে আসে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্র পরিচালনায়। সুতরাং এই ঘটনাগুলো মূলত তখন থেকেই শুরু হয়েছে, অর্থাৎ পেছনের দিকে আমরা হাঁটতে শুরু করেছি। যে ধর্মনিরপেক্ষতা আমাদের 72-এর সংবিধানে অন্যতম মৌল আদর্শ স্তম্ভ হিসেবে বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন, তার বিপরীতে আমরা চলতে শুরু করেছি। এবং সেটি কখনো ভাস্কর্যের বিরুদ্ধে, কখনো পাঠ্যপুস্তকের বিরুদ্ধে, কাউকে মুরতাদ ঘোষণা করা, কখনো কাদিয়ানের বিরুদ্ধে, এক এক সময় এক একটি ইস্যু সামনে এসেছে এবং আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি মাত্র।
তো আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই। প্রথমত হলো যে আহ, একটা দিক যদি আমি বলি যে এটি ধর্মের ভুল ব্যাখ্যা, যেটা শাহরিয়ার ভাই বলেছেন যে সৌদি আরব থেকে শুরু করে সমস্ত মুসলিম দেশগুলোতে ভাস্কর্য রয়েছে। ধরেন ইরানে ইসলামী বিপ্লব হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে, ইমাম খোমেনি নামে যিনি পরিচিত, তারও তো অসংখ্য ভাস্কর্য তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে আছে। পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ, তার ভাস্কর্য কি পাকিস্তানে নেই? এমন কোন মুসলিম রাষ্ট্র নেই যেখানে ভাস্কর্য নেই। কুয়ালালামপুরে, সেখানে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদদের স্মরণে যে 15 মিটার উঁচু একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে 7 জন বীরের প্রতিকৃতি দিয়ে, তো সেগুলো কি সেখানে নেই? আছে তো। তাহলে ভাস্কর্য ইসলাম বিরোধী কিনা? এক্ষেত্রে তাহলে আমরা দুটি মত দেখছি। সারা পৃথিবীর মুসলমান সম্প্রদায় আলেমরা বা ইসলামিক চিন্তাবিদরা এটাকে ধর্মবিরোধী বলছেন, কিন্তু বাংলাদেশের আলেমরা বলছেন যে এটি ধর্মবিরোধী এবং এটি ভেঙে ফেলতে হবে। তো আমার বক্তব্য হলো যে কোরআন ও সুন্নাহ হাদিসের ভিত্তিতে আমরা চলতে চাই, সেটার ব্যাখ্যা নিশ্চয়ই এক এক দেশে এক এক রকম হবে না, সব দেশে একই রকমই হবার কথা। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেভাবে বুঝি। সুতরাং এক্ষেত্রে একটি বড় দায়িত্ব হলো আমাদের দেশের প্রকৃত ওলামা আলেম যারা আছে, আলেমরা যারা আছেন, তারা এই ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়। আজকে হচ্ছে কি, আমরা সস্তা কিছু বলে সাধারণ মানুষকে আমরা বিভ্রান্ত করছি, যারা ধর্মে বিশ্বাস করে কিন্তু যারা এই ধরনের উগ্রবাদের সাথে যুক্ত নয়, সে সাধারণ মানুষকে সহজে বিভ্রান্ত করবার জন্য আমরা ইসলামের ব্যাখ্যাগুলোকে আমাদের মতো করে দিই। তাহলে আজকে যাতে ওলাম যারা আলেমরা আছেন যারা, তারা কি এর বিপরীতে প্রকৃত ব্যাখ্যাটি দিতে পারেন না? তারা কি সাধারণ মানুষকে প্রকৃত সত্যটি জানাতে পারেন না? তাহলে তো এই যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কোন কোন মহল তাদের বিশেষ উদ্দেশ্য হাসিল করবার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য যে অপচেষ্টাগুলো গ্রহণ করে, তাতে সাধারণ মানুষের বিভ্রান্তিটা দূর হবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আরেকটা দিক হলো, তাহলে যদি এটি ধর্মের বিষয় না হয়ে থাকে, তাহলে এটি কি বিষয়? এটি একটি রাজনৈতিক বিষয়। এখন ধরেন সংস্কৃতির বিষয় কোনটা? আপনি ভাস্কর্যের নান্দনিকতা, ভাস্কর্যটি ঠিক মতো হলো কিনা, এর নান্দনিকতা কোথায় ব্যাহত হলো কি, এটি হলো সংস্কৃতির বিষয়। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের বক্তব্য আছে, রাজনীতির ক্ষেত্রে আমাদের বক্তব্য আছে। কিন্তু একটি দেশে ভাস্কর্য থাকবে কি থাকবে না, এটি একটি বড় রাজনৈতিক বিষয়। এবং এই রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কি? যারা রাজনীতি করছেন তাদের কি কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা কিন্তু আমরা দেখছি না। কাজে আমি মনে করি যে এক্ষেত্রে যাদের যাদের উপর যেই যে দায়িত্ব আছে, সে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছে না। আর যদি কোথাও সংবিধান লঙ্ঘিত হয়ে থাকে, তাহলে সংবিধান রক্ষা করার দায়িত্ব যাদের, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, তারা কি তাদের সে দায়িত্ব যথাযথভাবে পালন করছেন? এই প্রশ্নগুলো এসেই যায়। তার সবচেয়ে বড় বিষয় হলো, আমি যেটা মনে করি, আমি শেষ করছি, সেটি হলো এটি একটি আদর্শগত লড়াই। এই যে ধর্মের অপব্যাখ্যা দেয়া, তার বিরুদ্ধে একটি আদর্শগত লড়াই আমাদেরকে করতে হবে। আমরা মুক্তবুদ্ধি চর্চা, মানবিক বোধ, প্রগতির পক্ষে, যুক্তির জয়, যুক্তিকে রাষ্ট্র এবং সমাজে প্রতিষ্ঠিত করতে হলে একটি আদর্শের বিপরীতে আরেকটি উন্নত আদর্শ দিয়েই আমি কিন্তু পরাভূত করতে হবে। আমার সন্তান, এই যে যে তরুণ ছেলেরা বিভ্রান্ত হচ্ছে, তারা যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আমাকে আদর্শিক লড়াইও চালিয়ে যেতে হবে। এটি অনেক দীর্ঘমেয়াদী লড়াই। সে লড়াই যদি আমরা চালাতে ব্যর্থ হই, তাহলে কিন্তু তরুণরা বিভ্রান্ত হবে এবং তাদেরকে বিভ্রান্ত করা অনেক সহজ হবে, এবং সেটাই হয়ে চলেছে দীর্ঘদিন যাবৎ। তার পাশাপাশি আমাদের রাজনৈতিক শক্তির শৈথিল্য, ভুল রণকৌশল এড়িয়ে চলা, এসব কিছু মিলিয়ে আজকের এই পরিস্থিতি। এবং আমি মনে করি যে এটা যেতে যেতে এমন পর্যায়ে চলে এসেছে যে যিনি বাংলাদেশ জাতি রাষ্ট্রের স্রষ্টা, তার উপরেও আজকে এই ধরনের খড়গ নেমে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আমাদের কারোর জন্যই কাঙ্ক্ষিত নয় এবং এটি প্রত্যাশিত নয়। কাজে একটা সময় আছে, সবাই যদি তার নিজ নিজ দায়িত্ব আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে এই পরিস্থিতি উত্তরণ সহজ হবে বলে আমি মনে করি না।
আমরা ফিরে আসবো আপনার কাছে। জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কুদ্দুস ভাই কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন আপনার সামনে, যে যাদের যে দায়িত্বগুলো পালন করবার কথা এই ইস্যুতে, তারা কিন্তু সেভাবে কোনো কথা বলছেন না, তারা কোনো প্রতিবাদ করছেন না, এবং তারা দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এই যে কেউ কিছু না বলার পেছনে, আসলে মুখ বন্ধ করে থাকার পেছনে কারণটা কি? আমি 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 বলবো এই বিষয়ে। আমি প্রথমেই শাহরিয়ার ভাইয়ের মানে যে তথ্য ইনফরমেশন গুলো দিলেন, যে ইতিহাসের মতো যে 2008 সাল থেকে শুরু হয়েছে বিমানবন্দর থেকে বা যে বা শাপলা চত্বর থেকে, এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হঠাৎ করে শুরু হয়নি। এবং কুদ্দুস ভাই একটি চমৎকার কথা বলেছেন যে আমাদের ভাস্কর্যের যে নান্দনিকতা, এই শব্দটির সঙ্গে আমি যুক্ত করতে চাই প্রত্যেক দেশের ভাস্কর্যের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সে দেশের কালচার, সে দেশের একটা মানে সমৃদ্ধ সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ফুটে ওঠে, চমৎকার ভাবে ফুটে ওঠে একটা ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্য শুধুমাত্র ভাস্কর্যই নয়, আর মূর্তির যে বিষয়টি সেটা তো শাহরিয়ার ভাই যত সামান্য বলেছেন, যেগুলো যে পূজা করা হয়, যেগুলো দিয়ে মানে ধর্মীয় ভাবে ব্যবহার করা হয়, সেগুলো মূর্তি। আর ভাস্কর্য কোনটা, এই পার্থক্যটা আমাদেরকে, যেটা কুদ্দুস ভাই বললেন যে নতুন প্রজন্মকে বোঝাতে হবে, তাদেরকে যে এই পার্থক্যটা, তফাৎটা বোঝাতে হবে, এটা একটা দায়িত্ব। আর আমি কুদ্দুস ভাইয়ের সঙ্গে ওই চমৎকারটা কথা বলছেন, যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমাদের আন্দোলন করা উচিত বা সচেতন করা উচিত। যারা সচেতন, ইসলাম নিয়ে যারা কাজ করছেন, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেন, রাজনীতিবিদরা তারা দায়িত্ব পালন করতে পারেন। আমি শুধুমাত্র দেখেছি যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন তারা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে চাইলো, তখন শুধুমাত্র একজন মন্ত্রী বলেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিতে যে অন্যায়, সেটার কোনো অ্যাকশন যায়নি আমার জানা মতে। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু একজন মন্ত্রী শুধু এই তথ্যটা দিলেন না, তিনি তো পদক্ষেপ নিলেন না। তাদের তো যাদের পদক্ষেপ নেওয়ার কথা ছিল পদক্ষেপ নেয়নি। এবং শুধু তাই নয়, আমি আরেকটি ছবি দেখাচ্ছি, সেটি আপনি দেখুন তাদের কত বড় সাহস। তাদের সাহসে আমরা আমরা অবাক হয়ে যাই যে দ্বিতীয় বঙ্গবন্ধু আসছে, এটা ফেসবুক, এটা কি পড়ে না? আপনারা দেখতে পাচ্ছেন কিনা বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি এবং আরেকটি ছবি একইভাবে 7ই মার্চের ভাষণের সঙ্গে দেওয়া হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু, যে এবং সেখানে বলছে ইসলামিক আদর্শে এই দ্বিতীয় বঙ্গবন্ধু আসছে। তাহলে সরকার কি করছে? তাহলে আইন কি করছে? তাহলে তথ্য প্রযুক্তি আইন, যদি আমি একটি ছবি আঁকাই আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু এটা তো একটা অন্যায় যে বঙ্গবন্ধুর বিকল্প আর একটা দ্বিতীয় বঙ্গবন্ধু আসছে। এর তথ্য প্রযুক্তি সবাই, আর মানে কুদ্দুস ভাইয়ের কথাটি আমি যদি বলি যে দায়িত্ব পালন করাটা উচিত, প্রশাসন করছে না, আইন শৃঙ্খলা বাহিনী করছে না, এবং রাজনীতিবিদরা করছে না। আমি বলবো কুদ্দুস ভাই আপনারাও করছেন না। কিভাবে? অনেক আগে যখন ভৈরব সেতুর নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম সেতু, উদ্বোধন করার সময় তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান বলছিল, কোথাকার কোন নজরুল ইসলাম, ডাল নাই তলোয়ার নাই, নিদ্রাম সর্দার। আমরা প্রতিবাদ করেছিলাম, বিবৃতি দিয়েছিলাম। এক সময় এই কেএম সোহান, কবির চৌধুরী, শাহরিয়ার ভাই আসেন, শামসুর রহমান আমাকে তরুণ হিসেবে দায়িত্ব দিয়েছিলেন বিবৃতি কালেকশন করার জন্য। বিবৃতির একটা প্রতিবাদ ছিল। এখন কিন্তু আমরা সেই যে বুদ্ধিজীবীদের বিবৃতি চর্চা বা আমাদের যে সাংস্কৃতিক জোট, সেখানে কিন্তু দেখি না। আমি শুধুমাত্র একটি ছোট্ট প্রেস বিজ্ঞপ্তি না, ব্যক্তিগতভাবে বাচ্চু ভাই তার একটি স্ট্যাটাস দেখেছি ফেসবুকে, তিনি অসুস্থ অবস্থায় দিয়েছেন। কিন্তু এটা আমাদের বুদ্ধিজীবীরা কিন্তু একদম চুপ থাকে, নীরব থাকে। কেন থাকে আমি বুঝি না কিছু। সে আওয়ামী লীগ সরকার, সেই জন্য কিনা। এটি হচ্ছে যে আমাদের দায়িত্ব পালন করা উচিত। আমি বাইরে থাকি, আমরা প্রতিবাদ করি, আমরাও হয়তো অনেক কিছু করতে পারি না, কিন্তু কুদ্দুস ভাইয়ের কথাটি বলবো, কুদ্দুস ভাই আমাদের কিন্তু আরো ঐক্য হওয়া উচিত। যে ডাকটি দিয়েছেন, এই ডাকটা যেন আরো, আমি খুব আবেগের সঙ্গে বলছি যে আমরা কোথায় যাচ্ছি, অন্ধকারের দিকে যাচ্ছি। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এবং শুধু তাই না, হ্যাঁ, আমি আরেকটি তথ্য দিব যে বঙ্গবন্ধুর সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে। বঙ্গবন্ধুর নামে কোথায় রাস্তা আছে? শিকাগোতে রাস্তা আছে, হাইওয়ে, ক্যালিফোর্নিয়া হাইওয়েতে একটা জায়গা, একটা সাইনবোর্ড আছে বঙ্গবন্ধুর, বা বঙ্গবন্ধুর নামে সড়ক আছে। আপনার ফিলিস্তিনে, তুরস্কতে বঙ্গবন্ধুর নামে আছে, শিকাগোতে আছে, লস এঞ্জেলসে আছে, এবং কলকাতাতে এবং দিল্লিতে বঙ্গবন্ধুর নামে সড়ক আছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে আমার জানা মতে লন্ডনে আছে, ব্যক্তিগত উদ্যোগে চমৎকার একটি ভাস্কর্য করেছেন সাদেক খান। বঙ্গবন্ধুর ভাস্কর্য কলকাতায়, বঙ্গবন্ধু ভাস্কর্য অস্ট্রেলিয়ায়, বঙ্গবন্ধু ভাস্কর্য ওয়াশিংটন আমাদের দূতাবাসে।
কলকাতায় যে বেকার হোস্টেলের ভাস্কর্যটি ছিল সেটা কিন্তু একবার মৌলবাদীরা, সেখানকার মৌলবাদীরা ভাঙার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমি আমার বক্তব্য শেষ করছি যে শুধু মৌলবাদী না, উগ্রবাদীরাও কিন্তু এর সঙ্গে যুক্ত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে লেনিনের ছবি মানে মূর্তি ভাঙা, মানে তাদের কথা অনুযায়ী মূর্তি ভাস্কর্য ভাঙা হয়েছে। তারপর কি বলে আপনার এই যে গান্ধীর ভাঙা হয়েছে। আমাদের কানাডায় যে প্রথম প্রধানমন্ত্রী কয়েক মাস আগে তারও ভাঙা হয়েছে। তো ফলে এই মৌলবাদীরা, এই উগ্রবাদীরা মূলত একই। আমাদের বাংলাদেশেও মানে উগ্রবাদী আছে যারা নেপথ্যে এগুলো করে, যেমন ধরুন অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বিপক্ষে, তারা উস্কানি দিচ্ছে, তারা নানাভাবে এখানে পৃষ্ঠপোষকতা করছে, তারা নীরব ভূমিকা পালন করছে। এই হচ্ছে আমার বক্তব্য। পরে হয়তো আমি আবার আসবো আপনার কাছে। আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে তারপরে যাচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ও অপব্যাখ্যা নিয়ে। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন টেবিল টকে। দর্শক, আমাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে উপস্থিত হয়েছেন জনাব শাহরিয়ার কবির, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। আমাদের সঙ্গে আছেন, আবারও পরিচয় করে দিয়ে, জনাব গোলাম কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং আছেন সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। বিরতির পর আবারও স্বাগত আপনাদেরও। জনাব শাহরিয়ার কবির, এখন আসলে আমাদের করণীয়টা কি? আমরা এই যে মনে হচ্ছে যে আপনি যা বললেন, বা আমাদের কুদ্দুস ভাই বললেন, দুলাল ভাই বললেন, যে সবাই এক ধরনের হতাশার সুরে কথা বলছেন। তাহলে আমাদের যে জাতি রাষ্ট্র, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য এখন আমাদের কি করতে হবে? কিছু কিছু এর মধ্যে ঘটনা ঘটেছে ইতিবাচক। দুলা যেটা বললো যে কেউ কিছু করেনি তা না। আপনার পরশু দিনের ঘটনা জানেন, নড়াইলের এমপি মাশরাফি, আমাদের ক্রিকেটিয়ার, তিনি কিন্তু মামুনুল হক, উনি একটা সমাবেশ করতে চেয়েছিলেন এই যে মৌলবাদী দুর্বৃত্ত। কুদ্দুস খান এদেরকে আলেম বলে আমি জানি না, আমি এদেরকে সব মৌলবাদী দুর্বৃত্ত বলি। এই দুর্বৃত্ত গিয়েছিল ওখানে ওরকম ওয়াজ করতে। মাশরাফি বলেছে তাকে পার্সোনাল নন ক্যাটা ডিক্লেয়ার করেছে নড়াইলে, বলেছে তাকে করতে যাবে না। তারা মঞ্চ বানিয়েছিল। পরিস্থিতি উত্তেজনকর পরিস্থিতি দেখে জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। মামুনুল হক সেখানে সভা করতে পারেনি, এবং আমরা তাৎক্ষণিকভাবে সমস্ত এমপিদেরকে আমরা আহ্বান জানিয়েছে যে মাশরাফি যে দৃষ্টান্ত দেখেছে, প্রত্যেকটা এমপির উচিত হচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা যেখানেই সমাবেশ করতে চাইবে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আমাদের সংবিধানের বিরুদ্ধে, তাদেরকে কোনো সভা করতে দেওয়া হবে না। এটা প্রশাসনেরও দায়িত্ব, এটা জনপ্রতিনিধিরও দায়িত্ব, এবং মাশরাফি সেটা দেখিয়ে দিয়েছে, নড়াইলের প্রশাসন সেটা দেখিয়ে দিয়েছে। এইটুক কাজ তো আমরা করতেই পারি। আমরা কালকেও এটা নিয়ে, আমরা ধারাবাহিকভাবে এটা নিয়ে গত ১ সপ্তাহ ধরে আমরা আমাদের ওয়েবিনার করছি। আগামীকাল থেকে দেখবেন সারা দেশে নির্মূল কমিটির সব মানববন্ধন এবং পথসভা শুরু হচ্ছে, এবং আমরা ডিসেম্বরের ১ তারিখে রাজধানী ঢাকায় একযোগে সারা দেশে এই মানববন্ধন করব। এবং একই সঙ্গে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সুপ্রিম কোর্টের সরকারের বিরুদ্ধে আমরা রিট করতে যাচ্ছি, কেন সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। যে লোকটির কথা বলা হলো মামুনুল হক, এ তো সেই দুর্বৃত্ত যে ২০১৩ সালে হেফাজতের সঙ্গে মিলে মতিঝিলে তাণ্ডব করেছিল। তখন তো তাকে গ্রেফতার করা হয়েছিল, তো সে মামলার কি হল?
সেই যে তখন যে শতাধিক মামলা করা হয়েছিল জুনায়েদ বাবনগরী থেকে শুরু করে, এই মামলাগুলো কোথায় গেল? এগুলো নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আমাদের আইন সহায়ক কমিটিকে বলেছি এগুলো পর্যালোচনা করবার জন্য। আমরা সরকারের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে না, সরকার কেন অ্যাকশন নিচ্ছে না, এবং আমরা সুপ্রিম কোর্টের কাছেও দাবি জানাবো। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধানের অভিভাবক। কেন সুপ্রিম কোর্ট তারা নিজেরা সুমোটো এটা করলো না যে আপনি যেটা করছেন এটা সংবিধানের লঙ্ঘন? আমার ক্ষেত্রে তো একবার যখন আপনার মনে আছে কিনা পঞ্চদশ সংশোধনীর পরে যে সেখানে ফজলুল হক আমিনী বলেছিলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে, আমি সঙ্গে সঙ্গে সেটা হাইকোর্টে আমি এটা দিয়ে রিট করেছি। সরকারের বিরুদ্ধে এই ধরনের কথা বলার পর কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনী যারা এসে করতে তারা কেন এটা ব্যবস্থা নেয়নি? এবং সেখানে এটা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে এটা শুনানি হয়েছে। সেই লোককে কোনটা এটা এই যে পঞ্চদশ সংশোধনীর পরে সে লোকটি বলেছিল যে এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রথম কথা তো সে কোর্টে দাঁড়িয়ে সে ফজলুল হক আমিনী প্রথমে বললো শাহরিয়ার কবির একজন স্বঘোষিত নাস্তিক, সে সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা যেহেতু ইসলামের পক্ষে সেজন্য সে ফতোয়া নিয়ে অনেকগুলো বই লিখেছে জানেন, আমরা ইসলামের পক্ষে সেজন্য। তখন আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, আমি বললাম মিলর্ড এই লোকটি বলছে আমি ইসলামে আমি স্বঘোষিত নাস্তিক, তাকে প্রমাণ করতে হবে আদালতে আমি কোথায় নিজেকে নাস্তিক বলেছি, সে স্বঘোষিত নাস্তিক বলেছে। তো যাই হোক সেটা একটা মজার অভিজ্ঞতা ছিল। তো বিচারক তো সেখানে আদালত বললেন আপনি বলুন কোথায় সে বলেছে, শাহরিয়ার কবির কোথায় বলেছেন, বলছে আমাদের 2 সপ্তাহ সময় দিতে হবে। তো 2 সপ্তাহ সময় দেওয়া হলো, তারপর আবার এলো, তো যখন বলা হলো কোথায় আপনাদের তথ্য প্রমাণ, সে বললো না আমাদের আরো সময় চাই। তখন যেটা বিচারক যেটা বললেন, বেঞ্চ থেকে বলা হলো আপনাকে 2 সপ্তাহ কেন 2 বছর সময় দিল, আপনি এটা পাবেন না। তো আমাকে জিজ্ঞেস করা হলো তো আপনি এটার ব্যাপারে কি চান? ভাবলাম সে এই পবিত্র রমজান মাসে ভরা আদালতে আমাকে মিথ্যাবাদী বলেছে, নাস্তিক বলেছে, এর জন্য তাকে মাপ চাইতে হবে, এবং তাকে মাপ চাইতে আমি বাধ্য করেছিলাম। তারপর সংবিধানের ব্যাপারে যেটা বলা হলো, যেহেতু তিনি বলেছেন তিনি এটা না বুঝে বলেছেন, তখন আদালত থেকে বলা হয়েছিল যেহেতু এটা না বুঝে বলেছেন আপনার প্রথম অপরাধ হিসেবে এটা ক্ষমা করা হলো, কিন্তু সতর্ক করে দিচ্ছি ভবিষ্যতে সংবিধানের বিরুদ্ধে এরকম কোনো কথা কেউ বলতে পারবে না, এটা মত প্রকাশের স্বাধীনতা নয়, মত প্রকাশের স্বাধীনতা লিমিটটাও সংবিধানে বলে দেয়া আছে। তো আমাদের কথা হচ্ছে যে কি এখানে সুপ্রিম কোর্টের দায়িত্ব রয়েছে, সরকারের দায়িত্ব রয়েছে, তারা কেন সেই ভূমিকা পালন করেনি? কেন একজন মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সংগঠকরা কেন একটা কথা বলেননি? সে বাচ্চা ছেলে আমাদের নফেলকে বলতে হলো এটা নিয়ে, কেন? এত সব সিনিয়র মন্ত্রীরা থাকতে নফেলকে কেন বলতে হলো? এবং নফেলের বক্তব্য আপনারা দেখেছেন, এটা তো সেন্সর করা হয়েছে, সব কাগজে নফেলের বক্তব্য আসেনি। বলুন না, শাহরিয়ার ভাই যেটা একটা তথ্য দিলেন, সত্যি আমি অবাক হয়ে গেলাম যে শাহরিয়ার ভাই যখন কোর্টে গেলেন তাকে 2 বার 2টি ঘটনার জন্য মাপ চাইতে হয়েছে, একটি মিথ্যাবাদী হিসাবে, আরেকটি অপরাধ সংবিধান লঙ্ঘনের জন্য। সংবিধানের বিরুদ্ধে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। মাপ চাওয়া এটা তো একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা। না এই সরকারের এমন অনেকবার 10-12 বার আমি আর মামুন সংবিধান রক্ষার জন্য সরকারের বিরুদ্ধে রিট করেছে, এবং প্রত্যেকটা মামলায় আমরা জিতেছি, প্রত্যেকটা মামলায় সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। যখন স্বাধীনতার স্থাপনা সেখানে ভেঙে ফেলা হচ্ছে, রাজাকারদের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে। খুলনায় আপনি চিন্তা করেন সেই অ্যালেন্স গিন্সবার্গে সে বিখ্যাত যশোর রোড, যশোর রোড যেটাকে আমরা বলি, সে যশোর রোডের নাম কি ছিল? খানে সবুর রোড, কুখ্যাত রাজাকার খানে সবুরের নামে। এবং এর জন্য মুনতাসির মামুন আমাকে আদালতে যেতে হয়েছে এবং আদালতে রায় নিতে হয়েছে যে স্বাধীনতা বিরোধীদের নামে বাংলাদেশে কোনো স্থাপনা কোথাও থাকতে পারবে না, সেটাও এই সরকারের আমল। তারপর কি হলো না, সেখানকার মেয়র তিনি সেটা খুলনার মেয়র সেটা নামাবেন না। তারপর আমরা নির্মূল কমিটি গিয়ে জাস্ট আমরা পিটিএ সাইনবোর্ড গুলো ভেঙে ফেলেছি। এই কাজগুলো এখন আমাদেরকে করতে হবে। আমরা বলছি যে সরকার অনেক সময় তাদের সমীকরণ আছে, অদ্ভুত অদ্ভুত সমীকরণ তারা করে তো রাষ্ট্রের বিপদ নিজেদের বিপদ ডেকে আনছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের উপর 19 দফা হামলা হয়েছে, এই মৌলবাদী দুর্বৃত্তরা এগুলো করেছে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। তো সেইখানে আমরা বলছি আজকে শুধু প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তার সুযোগ নয়, গোটা বাংলাদেশের অস্তিত্ব আজ বিপদ। আমরা তো দেখছি এভাবে চলতে গেলে তো দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে।
আমাকে কেন আমার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা তো আমি বুঝি না। এই সরকারে তো আমরা জনগণ 3/4 আসনে জয়ী করে পার্লামেন্টে পাঠিয়ে সরকার গঠন করতে পাঠিয়েছি, তো সেই সরকারের বিরুদ্ধে কেন আমাকে রাস্তায় নামতে হবে? কাজটা সরকারের। পরিষ্কারভাবে বলতে হবে আপনারা সংবিধানের বিরোধিতা করেছেন, সংবিধানের বিরোধিতা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা তুল্য অপরাধ। এবং এই সরকারকে আপনি আরেকটা কথা বলতে চাই মুকুল, এখানে আমরা কিন্তু 2014 সালে একটা আইনের খসড়া, আমার আগে নির্মূল কমিটির সভাপতি ছিলেন বিচারপতি গোলাম রাব্বানী, 2014 সালে আমরা একটা আইনের খসড়া করেছিলাম, যখন সমানে সব জায়গায় বলা হচ্ছে যে বেগম জিয়া যখন বললেন যে কি 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, তা আমরা বললাম শহীদের সংখ্যা নিয়ে এতকাল পরে বিতর্ক এবং 3বারের প্রধানমন্ত্রী তিনি এই কথা বলবেন, এটা মানা যায় না। এটা 16 সালে আমরা কোর্টে গিয়েছিলাম, কোর্টে না, এটা হচ্ছে আইন কমিশন, আমরা একটা আইনের খসড়া করেছিলাম। ইউরোপে আপনারা জানেন যে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্ট বলে একটা আইন আছে, আপনি যদি হলোকাস্টকে অস্বীকার করেন বা মিনিমাইজ করেন, সেটা কিন্তু ইউরোপের 26টা দেশের শাস্তিযোগ্য অপরাধ, 6 মাস থেকে শুরু করে 15 বছরের জেল এবং জরিমানা, এ পর্যন্ত প্রায় 10-12 জনের শাস্তিও হয়েছে এই আইন লঙ্ঘন করার জন্য। তো সেইটা আমরা বলেছিলাম হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের আদলে গোটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা আইন করা, আইনের খসড়াটার নাম দিয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস অস্বীকার অপরাধ আইন। এইটা আইন কমিশনের যিনি এখন প্রধান, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন জনাব খায়রুল হক, বিচারপতি খায়রুল হক এটা তো অসাধারণ কতগুলো জাজমেন্ট দিয়েছেন। তিনি জানেন যে কি এই বিচারপতি খায়রুল হকই বলেছেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিংবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা এগুলো নিয়ে কথা বলা এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা তুল্য অপরাধ। বিচারপতি খায়রুল হক এটা বিভিন্ন সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছেন, আইনটা চূড়ান্ত করে তারা আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। 16 সাল থেকে সেটা আইন মন্ত্রণালয়ে পড়ে আছে, এখন পর্যন্ত এটা বাস্তবায়নের কোনো আলামত আমরা লক্ষণ দেখছি না। বরং যেটা দুলাল যেটা বললেন সেইটাই হচ্ছে যে আপনারা বললেন যে পাঠ্যপুস্তকে পর্যন্ত আমরা জেনারেল ক্যারিকুলাম আমরা ওদের হাতে ছেড়ে দিচ্ছি, হেফাজতিদের কমিটির হাতে তো ক্যারিকুলামে আমাদের হাত দেওয়ার কোনো ক্ষমতাই নেই রাষ্ট্রের, যদিও তারা স্বীকৃতি আদায় করে নিয়েছে। আমরা বলেছি স্বীকৃতি পেতে পারে তখনই যদি তাদের ক্যারিকুলাম আমাদের কারিকুলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। অধ্যাপক কবির চৌধুরী শিক্ষা কমিশন এরাই এই সরকারই তো গঠন করেছিল, শেখ হাসিনা সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে বলেছিল অধ্যাপক কবির চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন, এবং অধ্যাপক কবির চৌধুরী ছিলেন সে বঙ্গবন্ধু যে কমিশনটা করেছিলেন ডক্টর কুদরতে খোদা কমিশন, সেই কুদরতে খোদা কমিশনের সদস্য সচিব ছিলেন অধ্যাপক কবির চৌধুরী। কবির চৌধুরী শিক্ষানীতিটা জমা দিয়েছেন, তৈরি করে শিক্ষা নীতি কি হবে শিক্ষা কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন, মোল্লাদের আপত্তির কারণে সেটা বাস্তবায়ন হয়নি। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে আমাদের মাদ্রাসা, তিনি একমুখী শিক্ষা, তিনি আমাদের বলেছেন শরিয়ার সংবিধানে তো একমুখী শিক্ষার কথা আছে, আমাদের কিছু আপোষ করতে হয়েছে, আমরা মাদ্রাসা শিক্ষা বিলুপ্ত করবার সুপারিশ করিনি, আমরা বলেছি মাদ্রাসা শিক্ষাটাকে যুগোপযোগী করতে হবে এবং জেনারেল ক্যারিকুলাম যেটা সেটা ক্লাস 8 পর্যন্ত সমস্ত মাদ্রাসা জেনারেল ক্যারিকুলামটা পাঠ্য করতে হবে, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যেকটা মাদ্রাসায় প্রাইমারি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। কারণ মাদ্রাসা যারা পড়ে, আমাদের দেশে গরিব মানুষের ছেলেরা মাদ্রাসা পড়ে, তারা আমাদের সন্তান, তারা কেন মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে না, কেন তারা জাতীয় সঙ্গীত গাইবে না? আপনারা দেখুন এই মামুনুল হক বলছে জাতীয় সঙ্গীত কুফরি, এবং এটা নিয়ে কি ধরনের ঠাট্টা মশকরা করছে, দৃশ্যতা তো সীমা থাকা উচিত। তো সেই জন্য আমরা বলছি ওই আইনটা আমরা করেছিলাম, এই ধরনের আইন এখন দরকার। এইরকম একটা আইন না হলে কিন্তু আপনি এদের বিরুদ্ধে ওই ব্যবস্থাটা নিতে পারবেন না। মত প্রকাশের স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্মীয় অনুভূতির কথা বলে তারা যা খুশি তাই বলে যাচ্ছে, ভিন্ন মত বলুন, ভিন্ন ধর্ম বলুন, ভিন্ন জীবনধারায় যারা বিশ্বাসী, ওয়াজের নামে তারা কিটা করছে, এর কোনো নিয়ন্ত্রণ আছে এগুলোর উপর, কোনো নজরদারি আছে? সেজন্য আমরা বলছি এখন আমাদের শেষ হয় হচ্ছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, যেটা সুপ্রিম আমাদের সংবিধানের কাস্টডিয়ান অভিভাবক, আমাদেরকে ওখানে যেতে হবে। আমাদের আইন সহায়ক কমিটি যেটা আছে, নির্মূল কমিটি, তাদেরকে দায়িত্ব দিয়েছে এটা এক্সামিন করার জন্য, খুব শীঘ্রই আমরা করতে পারবো। আচ্ছা, আপনার কাছে যদি সময় পাই এর মধ্যে আবার আসবো। আমি জনাব গোলাম কুদ্দুস আপনার কাছে বিস্তারিত ভাবে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আপনি যদি সংস্কৃতির মানুষ, আপনি মানুষের মনোজগতের যে পরিবর্তনগুলো হয়েছে এই গত 1-1.5 দশকে, সেটি নিয়ে যদি বলেন একটু। যে কারণ হচ্ছে আমরা গত কয়েকদিন আগে, আমি একটি ব্যক্তিগতভাবে বলি আপনাকে, যে সাকিব আল হাসানকে হুমকি দেওয়া সিলেটের যে যুবক, সেই যুবক কিন্তু রাতের বেলা ছুরি নিয়ে লাইভে চলে আসলেন, কিন্তু পরে যখন আমরা তার
ফেসবুক প্রোফাইলে গিয়েছি, তখন দেখেছি যে সে যে জায়গাগুলোতে লাইক দিয়ে রেখেছে সেগুলো কিন্তু তার সেই ভূমিকার সঙ্গে যায় না, মানে সে তার বিপরীত অ্যাক্টিভিটির সঙ্গে ওখানে ফেসবুকে জড়িত, মানে যত ধরনের নগ্নতা, যত ধরনের খারাপ কিছু সেগুলোর সঙ্গে জড়িত, কিন্তু ছুরি নিয়ে আসছে আবার এদিকে সাকিব আল হাসানকে জবাই করছে। এই যে মানুষের মনোজগতের এই পরিবর্তনগুলো কেন হচ্ছে? ধন্যবাদ। আমি শাহরিয়ার ভাইয়ের কথার সাথে একটু বলতেই চাই। শাহরিয়ার ভাই আমার কথাটা একটু হয়তো ভুল বুঝতে পেরেছেন। আমি বলেছি যে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোতে ভাস্কর্যকে ইসলাম বা ধর্মবিরোধী বলা হচ্ছে না, বলা হয়নি, এবং সেখানে আমরা ভাস্কর্য নির্মাণ এবং সেটিকে লালন পালন করবার অবস্থা দেখছি। কিন্তু একমাত্র বাংলাদেশেই বলা হচ্ছে যে ভাস্কর্য ধর্মবিরোধী, সুতরাং এটাকে ভেঙে ফেলতে হবে, এটি নির্মাণ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে আমাদের এখানে প্রকৃত আলেম যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন না, যারা ধর্মের প্রকৃত অনুশাসনটি মেনে চলেন, আমি বলছি যে এই ক্ষেত্রে তাদের বক্তব্য, তাদের ভূমিকা আমরা প্রত্যাশা করি, এবং তারা এক্ষেত্রে প্রকৃত ব্যাখ্যাটা যদি দেন, তাহলে মানুষকে এই যে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার যে একটি কৌশল কোন কোন মহল থেকে যারা নিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই কৌশলটি তারা গ্রহণ করতে পারবে না। কুদ্দুস, আপনার সঙ্গে একটু যুক্ত করছি। কুদ্দুস, আজকে কাগজে দেখেছেন কিনা, গতকালকে হাফেজ মাওলানা জিয়াউল হাসান একটা সংবাদ সম্মেলন করেছেন। অসাধারণ বক্তব্য তিনি দিয়েছেন, কোরআন হাদিস থেকে তিনি উদ্ধৃত দিয়ে বলেছেন এবং ঘটনা উল্লেখ করেছেন যে বিবি আয়েশা তিনি পুতুল নিয়ে খেলতেন, এবং সেগুলো মাটির পুতুল, বিভিন্ন প্রাণীর পুতুল নিয়ে। বলে মহানবীর ঘরে এগুলো পুতুল ছিল, কোনোদিন মহানবী তো মানা করেননি তাকে পুতুল খেলাতে। এগুলো হাদিস কোরআন থেকে উদ্ধৃত করে তিনি বলেছেন, এবং তিনি খুব কঠিন কথা বলেছেন ইয়ে সম্পর্কে, এই যে মহানবীর যে ইমেজ নিয়ে কার্টুন করা, এইটা নিয়েও কিন্তু হাফেজ জিয়াউল হাসানের বক্তব্য আমি দেখেছি। আলেমদের মধ্যে একটা অংশ কিন্তু বলছে প্রবলেম হচ্ছে সরকার এদেরকে কোনো সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করছে না, সরকার পৃষ্ঠপোষকতা করছে হেফাজতের জন্য। না, সেটা তো আছে, সেটা দুঃখজনক, কিন্তু আমার কথা হলো যে হাফেজ জিয়াউল হাসান যে আপনি ভাবে বলেছেন, আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের সময় মসজিদে যে খুতবার আগে যে বয়ানটি ইমাম সাহেব দেন, সেক্ষেত্রেও আমার মনে হয় এই বিষয়গুলো আনা দরকার, যে ইসলামের প্রকৃত ব্যাখ্যাটা কি এই সম্পর্কে। তাহলে মানুষকে আর বিভ্রান্ত হওয়ার সেই সুযোগটুকু অনেক কমে যাবে। কাজে আমি মনে করি যে যার কারণে আমি বলেছিলাম যে প্রত্যেকের যার যার ক্ষেত্রে ভূমিকাটুকু রাখতে হবে। আরেকটি কথা আমি বলি, এখানে বারবার আলোচনা এসছে যে বঙ্গবন্ধু তো কোনো দলের নয়, বঙ্গবন্ধু হলো এই জাতি রাষ্ট্রের স্রষ্টা। সুতরাং তার সম্পর্কে যখন এই ধরনের একটি ঔদ্ধত্যমূলক উক্তি আসে, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধকে অন করেন, তারা কি কেউ সম্মিলিতভাবে একটা বিবৃতিও দিতে পারলেন না? কেউ তো দিলেন না। 14 দল বলেন, আপনি সিপিবি বলেন বা অন্যান্য পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, কেউ কি কথা বলেছে? কোন ছাত্র সংগঠন কি কথা বলেছে? কোন যুব সংগঠন কি কথা বলেছে? কেউই কথা বলেনি। জাসদ একটা বিবৃতি দিয়েছিল। এটি আমাদের জন্য খুবই আমাদের সাংস্কৃতিক জোটের ভূমিকা আমি একটু জানতে চাই। বিবৃতি দিয়েছিল, হ্যাঁ, একটু জানবেন। সাংস্কৃতিক জোটের আমি আগেই বলেছি, এটা প্রধানত রাজনৈতিক বিষয়। ঘটনাটা কিন্তু অনেকদিন ঘটে গেছে। হ্যাঁ, তাহলে কি করতে পারতাম আমরা, বলেন না? আপনার কোনো মানে আমরা প্রথম অনেক আগে দেখলাম যে কোনো ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করতাম বিবৃতির মাধ্যমে। বিশেষ করে এক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক জোটের ভূমিকা একটা অগ্রগণ্য, যে শাহরিয়ার ভাইয়ের যে একাধিক মামলা করেছে, আপনারা প্রতিবাদ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছেন, এই যে বঙ্গবন্ধুর মূর্তি আমরা তো পাইনি, পেয়েছি। আর কথাটা শেষ করতে দেন। প্রথমত আজকে আমাদের 11টি জাতীয় ফেডারেশনের একটা বিবৃতি গেছে, হ্যাঁ, পত্রিকা গণমাধ্যমে গেছে, বিভিন্ন চ্যানেলও সেই নিউজ দেখিয়েছে। কথা হলো যে আমরা কেন সবসময় আগে যাব? কেন? রাজনৈতিক দল কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল, তাদের ভূমিকা থাকবে না কেন? ছাত্র সংগঠনের কেন ভূমিকা থাকবে না? সবসময় সংস্কৃতি কর্মীরা কেন আগে যাবে? কি কারণ? কুদ্দুস ভাই, সেই জন্য কি আমরা আমাদের সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, চারুকলার মধ্যে দিয়ে সকল অন্যায়ের প্রতিবাদ আমরা করছি, তারপর আবার আমাকে রাজপথে সংগ্রামী করতে হবে। বাকিদের কাজ কি? মঙ্গল শোভাযাত্রা নিয়ে কি হয়েছে আপনি বলুন। বাকিরা তো করছে না, সবাই নির্ভর করে বসে থাকেন যে সাংস্কৃতিক জোট, ভারত 2-1টা সংগঠন রাস্তা নামবে, আর অন্যরা কি মজা লুটবে?
বাকিরা করছেন না কেন? আমি এখানে কুদ্দুস ভাই আমরা অতীতে সকল সময় যেটি শাহরিয়ার ভাই আছেন, হেফাজতের 5 ইমের সময় সাংস্কৃতিক নির্মূল কমিটি সহ 23টি সংগঠন আমরা হত্যা পেয়েছি। অনেক রাত পর্যন্ত সকল সংগঠনের নারী দর্শন, নারী নির্যাতন, শিশু দর্শন থেকে শুরু করে সকল অমানবিক অন্যায়ের বিরুদ্ধে আমরা সকল সময় রাস্তায় নেমে দাঁড়াই। এখন সবাই আশা করছে যে ওরাই তো নামবে, আর অন্যদের দাঁড়ানোর প্রয়োজন নেই। অন্যরা শুধু ফেসবুকে বিপ্লবী একটা স্ট্যাটাস দিবেন, ঘরে বসে থেকে এসি রুমে থেকে এসি গাড়িতে চড়ে আরামায়েশে থেকে একটা স্ট্যাটাস দিবে যে ওনারা ঘুমিয়ে থাকবেন, জাতির অভিভাবক আর সবাই সংস্কৃতি করবে, কেবল রাস্তায় ঘুরবে। একটা অভিমান, প্রচন্ড অভিমান কাজ করছে। কুদ্দুস ভাই, এই মুহূর্তে আমাদের অভিমান করে চলবে না। আমরা যে জায়গায় থেকে আছি, আমাদের ঝাঁপিয়ে পড়তে, আমাদের যে জায়গা কেন নামলো না, কেন নামলো না? আপনি সেটা থেকে বলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া যে সংগঠনগুলো আছে, আমি কিন্তু অন্যভাবে বলি কথাটা। কুদ্দুস, আমি কথাটা অন্যভাবে বলি। আমি সবসময় বলি, দেশটা আমরা পলিটিশিয়ানদের কাছে ইজারা দিয়ে দেইনি, এই দেশটা আমারও। আমার যতটুকু কর্তব্য সেটা আমি করব, সেটা পরিচালনা করবে, সেটা মানুষ যাকে ভোট দিয়ে ক্ষমতা পাঠাবে সে দেশ পরিচালনা করবে। শাহরিয়ার ভাই, কুদ্দুস ভাই, আগামী 2-1 মেয়াদের পরেই বাংলাদেশের সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে মৌলবাদীরা। এইটা আমরা দেখতে, বিরোধী দলের, হ্যাঁ, আপনার কণ্ঠস্বর থেকে কুদ্দুস ভাই একটা প্রচন্ড অভিমানের ব্যাপার করবে। আমরা কেন করবো? আমি কোনো টক শোতে আসি না বা এই ধরনের এই ফেসবুকে আমাকে মুকুল বলার সাথে সাথে আসছি। হ্যাঁ, আমি অভিমান করে বলতে পারছি। আমি কথা বলছি না, আমি আমাদের অনেকের কথা বলছি, আপনার কথা বলিনি আমি। আপনার কথা নয়, না আমার কথা না। আমার অনেক সহকর্মী আছে যারা ফেডারেল কথা বললেন, কিন্তু আমাদের দুলাল ভাই আপনার কাছে আসবো, কুদ্দুস ভাইকে শেষ করে নেন। জি, আচ্ছা, আমার মূল বক্তব্য যেটা, মূল বক্তব্য হলো যে আজকে শাহরিয়ার ভাই যে বক্তব্যগুলো দিয়েছে রেগুলার সম্পর্কে তো ভিন্ন মত পোষণ করার কোনো কারণ নাই। আমরা তো এই সংগ্রামের অংশীদার, এবং আমরা মনে করি যে এগুলো যথার্থই হওয়া উচিত। কিন্তু ওই যে বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে, যাদের যাদের করবার কথা তারা কেউই করছে না, তারা মুখ বন্ধ করে বসে আছেন। সুতরাং আমাদের, যেমন আজকে আমি যে বললাম যে 11টি সমৃদ্ধ সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, কবিতা পরিষদ, আবৃত্তি পরিষদ সহ 11টি জাতীয় ভিত্তিক সংগঠন, আজকে আমরা এই বিষয়ে একটা যৌথ বিবৃতি দিয়েছি। এবং সেখানে আমরা বলেছি এই কথাটি যে যারা মুক্তিযুদ্ধের আদর্শ, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা অন্তত এক পয়েন্টে ঐক্যবদ্ধ হন, দেশকে রক্ষা করুন, দেশকে বাঁচান, এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে দিয়ে এক জায়গায় আসুন। এই কথাগুলো আমরা বলেছি। এবং সেই ক্ষেত্রে যদি সংস্কৃতি কর্মীরা পাশে না থাকে, আপনি সংস্কৃতি কর্মীদেরকে 1000 বার আমার সামাজিক যে দায়বদ্ধতা, আমার মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যে দায়বদ্ধতা, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যদি আমি যদি সচেতন না হই, সচল না থাকি, অবশ্যই আমি যে কোনো ধরনের সমালোচনার গ্রহণ করতে আমি শতভাগ প্রস্তুত আছি। কিন্তু আমি কথাটি আবারও বলছি যে প্রত্যেকে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবেন আর কি করে বলছে সংস্কৃতি করবে, কি করে সংস্কৃতি করবে? কি শাসন করবে? তারা প্রধানমন্ত্রী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা দেশ চালায়, শুধু তারা করবে কেন? তারা আমি সহযোগী শক্তি হিসেবে থাকবো, প্রথম কাতারে আমি থাকবো না। যদি সময় পাই, মনে হয় না আর পাবো। দুলাল ভাই আপনার কাছে আসছি, বিড়ালের গলায় ঘন্টা বাজবে কে? আমাদের কোথায় জানি একটি সংকট আছে, আমাদের কোথায় জানি একটি একটা দূরত্ব আছে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে হোক বা সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছি। শাহরিয়ার ভাই একাধিক মামলা করেছেন, শাহরিয়ার ভাই আমাদের কানাডা পর্যন্ত আসতে পারেননি, তাকে ভিসা দেওয়া হয়নি কেন? এবং তিনি প্রচুর মামলা করেছেন, প্রচুর কাজ করেছেন শাহরিয়ার ভাই, তারপরে মুনতাসির মামুনেরা। একইভাবে কুদ্দুস ভাইকে আমরা জানি
কুদ্দুস ভাই লেখক নয়, কিন্তু আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের যে সাংগঠনিক অবদান, মানে এরশাদ বিরোধী থেকে শুরু করে সবকিছু, যদি আজকে একটা অভিমানের সুর পেলাম কেন আমি হ্যাঁ। তারপরে আরেকটি যেমন ব্যক্তিগতভাবে বন্ধুকে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী কানাডায় আছে, আমি তার বাসায় গিয়ে জুতা ঝুলিয়ে দিয়ে এসেছি, আমি তাকে নিয়ে বই লিখেছি। এটা একটা আন্দোলনের পার্ট, বঙ্গবন্ধুকে নিয়ে দেশের কারণে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল করছি, কিন্তু কোথায় যেন আমাদের একটা ঐক্যের অভাব রয়েছে। কুদ্দুস ভাইয়ের কথা থেকে সেটা বুঝতে পারছি। যেমন আরেকটি কথা বলি, আমরা বিশাল কথা বলা যায়, আমার কাছে একটা তথ্য আছে, দেখুন আপনারা একটুখানি আমি শোনাচ্ছি, যে বঙ্গবন্ধুর গান বিকৃতি করে, সরি বঙ্গবন্ধু না, জাতীয় সঙ্গীতের বিকৃতি করে একটা ইসলামিক সঙ্গীত তৈরি করা হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, আমার মনে হয় আপনারা অনেকে এটা দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের তথ্য প্রযুক্তি আইন তারা তো কিছু করেনি, তারা তো সেই কোনো ভূমিকা নেয়নি, মানে পুরো আমার সোনার বাংলাকে ওই টোনে ওই সুরে একটা মাদ্রাসায় পড়ানো হচ্ছিল, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমাদের আমরা দেখেছি, যার কারণেই তো বলছি, যার যা ভূমিকা সে ভূমিকা পালন কেউ তো ভূমিকা নেয়নি, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা ওই যে সাকিবের উপর, তারা ওই বঙ্গবন্ধুর উপর, তারা জাতীয় সঙ্গীতের উপর, যেটা 2008 থেকে না 8 থেকে তো ঘটনা ঘটছে, তারও আগ থেকে জিয়াউর রহমান যখন ক্ষমতায় গ্রহণ করলো, হ্যাঁ, তারপর থেকে কিন্তু এগুলো হচ্ছে, মানে সামরিক শাসন ৭৭ পর থেকে। তো ফলে আমাদেরকে কুদ্দুস ভাই অভিমান করলে হবে না। এককভাবে যখন শাহরিয়ার ভাই মামলা করেন, আমি এককভাবে লাইফ রিস্ক নিয়ে কানাডাতে বই লিখছি, আপনারা কাজ করছেন, আমাদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আমাদের জাতীয় সঙ্গীতের উপর, আমাদের জাতির পিতার উপর এবং জাতির উপর এই খড়গগুলো হবে একে একে আমরা আলাদা হয়ে যাবো। যদি ঐক্য না হই, ওই যে একটি কথা আছে না, একটি বাঁশ সহজে ভাঙা যায়, 5টা হলে ভাঙা যায় না, আমাদেরকে 5টা একত্রিত হতে হবে। না, এটা ঠিকই বলেছেন দুলাল, যেটা ঐক্যের ব্যাপারটা, কিন্তু প্রথম নজর আসতে হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই যে জাহানারা ইমামের আন্দোলনে যখন আমরা 72টা সংগঠন একজোট হলাম, তার মূল শক্তিটা কে ছিল? মূল শক্তি ছিল আওয়ামী লীগ। কুদ্দুস খুব ভালো করেই জানে যে শেখ হাসিনার সমর্থন ছাড়া আমরা গণ আদালত করতে পারতাম না, 144 ধারা ভেঙে। তো সেইখানে আওয়ামী লীগের মতন সংগঠন যদি নীরব থাকে, নেতৃত্বটা দেবে কে? আমরা তো মাঠ পর্যায়ে আছি, আমরা সাংস্কৃতিক কার্যক্রম কুদ্দুস যেটা বলেছেন সেটা আমরা করে যাচ্ছি, ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় হতে হবে, এই দায়িত্বটা কিন্তু প্রধানত আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকদেরকে বুঝতে হবে যে বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে বঙ্গবন্ধু শতবার্ষিকী করা যায় না, জন্ম শতবার্ষিকী করা যায় না। তার আদর্শকে জলাঞ্জলি দিয়ে এবং হেফাজতীদের মৌলবাদীদের সঙ্গে আপোষ করে সেই 41 সালে যে বাংলাদেশের কথা ভাবছি, সেটাও সৌদি আরবের মতো বাংলাদেশ হবে। পার ক্যাপিটা আমরা বাড়াতে পারবো, আর্থসামাজিক উন্নয়নের বিস্ময়কর অগ্রগতি দেখাতে পারবো, মানবিক উন্নয়নের সূচকে, সাংস্কৃতিক উন্নয়নের সূচকে দেশে এগোবে না। এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মাথায় রাখতে হবে, নইলে কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয় আশঙ্কা করছি। এটা যে বাংলাদেশ যে মোল্লা ওমরের আফগানিস্তান হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে সেটা বিপদ শুধু বাংলাদেশের নয়, আওয়ামী লীগেরও বিপদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিপদ। এইটা তারা যত দ্রুত বুঝতে পারবে, তত আমি মনে করি দেশের জন্য দেশের জন্য। একটা কথাই বলবো, আমি যেহেতু কানাডায় থাকি, প্রতিদিন এভরিডে আমার কাছে বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুরু করে লেখক সাংবাদিকরা কানাডায় পাড়ি দেওয়ার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য পরামর্শ চায়। কেন হচ্ছে? সবাই হতাশ 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 যে আমরা আমাদের সন্তান নিয়ে কোথায় যাব, আমাদের জীবন যাপন, আমাদের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রীয় কোনো কিছু নেই। সবাই কেন এই আতঙ্কের মধ্যে আছে? এই প্রশ্নটা আপনারা যারা মানে দেশ নিয়ে কাজ করছেন। দুলাল, আমি উল্টো ভাবে বলি, আমি বলি যে কি দেশ আমরা ছাড়বো না, দেশ ওদেরকে ছাড়তে আমরা বাধ্য করবো। যারা পাকিস্তান বানাতে চায় তাদের জায়গা পাকিস্তানে, তারা পাকিস্তানে যাবে, বাংলাদেশ আমরা ছাড়বো না, এক তিল জমি আমরা ছাড়বো না। শাহরিয়ার ভাই, আপনাকে আমার শ্রদ্ধা, তাদেরকে তাড়াতে হবে। শেষ করবেন আজকের অনুষ্ঠান। মুকুলের জি, আপনি কি আমি শেষ একটা কথা বলি শেষ হওয়ার আগে। সম্প্রতি সৌদি আরবে একটা জিনিস জায়েজ করা হয়েছে, যে সেখানে লিভ টুগেদার এবং মদ্যপান, মানে তারা আধুনিক হচ্ছে আর আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। আমি বললাম তো দুলাল, জাস্ট খালি হুয়ান মিরর ভাস্কর্যটা দেখুন জেদ্দাতে, বাংলাদেশের ক্ষমতা নাই এই ভাস্কর্য। হুয়ান মিরর আপনার নাম শুনেছেন, স্প্যানিশ ভাস্কর। এই ভাস্কর্য বাংলাদেশে বসাবার ক্ষমতা আমাদের সরকারের নেই। নগ্ন নারী মূর্তি সৌদি আরবে জেদ্দাতে আছে,
আপনি ইউটিউবে খুলে, ইন্টারনেটে খুলে দেবেন। তারা বলাকা ভেঙে ফেলে, তারা বাউল ভেঙে ফেলে, আর নগ্ন মূর্তি যে বলেন শাহরিয়ার ভাই। তো সেটাই আমরা বলছি যে খুব বিপদের সাথে আসছি। গোলাম কুদ্দুস ভাই, আমরা হতাশার কথা শুনলাম পুরো সময়টাই, না, শেষের দিকে হতাশা না, আমরা এক জায়গায় না, কিছুটা ক্ষোভ বিক্ষোভ আমাদের মধ্যে নেই তা বলবো না, আমরা আছে, কারণ আমরা যখন চারিদিকে যখন তাকিয়ে হতাশা ছাড়া আর কিছু দেখছি না। যে কথাটি শাহরিয়ার ভাই বললেন যে আমরা পার ক্যাপিটা ইনকাম অনেক বাড়াতে পারি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $40 বিলিয়ন জায়গায় $80 বিলিয়ন হতে পারে, আমি 4 লেন রাস্তার জায়গায় 8 লেন রাস্তা বানাতে পারি। কিন্তু যদি মানবিক বোধটা আমার জাগ্রত না হয়, আমি যদি চিন্তা চেতনায় এবং মননে যদি আমি ক্রমাগত পিছিয়ে যেতে থাকি, তাহলে এই উন্নয়ন কোনোদিন সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে না, ব্যক্তির জীবনেও হাসি আনন্দ বয়ে আনবে না। হাসি আনন্দ এবং মানবিক বোধ জাগানোর জন্য যে শিক্ষা চেতনা সংস্কৃতি আমাকে লালন করতে হবে, যে ধারায় দেশকে আমি নিতে হবে, সেই ধারায় আমি এখন হাঁটছি না। সুতরাং সে হাঁটার জায়গাটা আমাকে এনশিওর করতে হবে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, যেটা বলেছেন বঙ্গবন্ধু যে ধর্ম নিরপেক্ষতা, কোনো ধর্মকে রাষ্ট্র যেমনি ভাবে পৃষ্ঠপোষকতা করবে না, কোনো ধর্ম পালনে কেউ কাউকে কোনো ধরনের বাধা দেওয়ারও কোনো সুযোগ সেখানে নেই। সুতরাং বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদে নিশ্চিন্তে বসবাস করবে, এটাই প্রত্যাশিত। আর কিন্তু ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে যদি বিভ্রান্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের যেমনি দায়িত্ব হচ্ছে প্রকৃত সত্যটা মানুষকে জানানো, একইভাবে ধর্মের যারা প্রকৃত বুজুর্গ ব্যক্তি যারা আছেন, তাদেরও দায়িত্ব আছে যে এই বিভ্রান্তিটা দূর করে মানুষকে সঠিক পথটি দেখানো। এটুকু বলি। আর সংস্কৃতি কর্মীরা আমরা তো সকল সময় একটি সুন্দরের পূজারী, আমরা মানবিক বোধটাকে জাগাতে চাই, মানুষের চেতনাকে জাগাতে চাই, অন্যায় অসত্য এবং প্রগতি বিরোধী সকল শক্তির বিরুদ্ধে মানুষের মনোজগতে আমরা একটি স্ফুরণ ঘটাতে চাই। এটা তো আছে, এটা আমাদের সংস্কৃতির চর্চার মধ্যে যেমনি ভাবে আমরা করি, একইভাবে যখনই অতীতে সকল সময় আপনি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেখেন, এমন কোন বড় রাজনৈতিক সংগ্রাম এই ভারতীয় উপমহাদেশে নেই যেখানে সংস্কৃতি কর্মীরা সেই সমস্ত প্রতিটি সংগ্রামের সাথে একাত্ম হয়নি, একাত্ম থাকেনি। এই নজির, এই গৌরব তো আমাদের আছে। সুতরাং এই গৌরব নিয়েই আমরা থাকবো। কিন্তু মাঝে মাঝে হতাশা এসে যায় যখন দেখি যে আসলে চারিদিকে বোধহয় আমরা একটা গভীর নির্জনতার মধ্যে আমরা বসবাস করি। তখন এটুকু হতেই পারে, আসতেই পারে, কোথায় জানি না। এই যে অজানা যাত্রা, এটি সবসময় সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইতিহাসের জন্য, মানুষের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এই আশঙ্কাটুকু তো নিয়েই বসবাস করছে। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আলোচকদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, মানবিক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ এবং আবহমান কাল ধরে আমরা যেভাবে বসবাস করে আসছি একে অপরের সঙ্গে, সেই বাংলাদেশের মানুষ হয়ে আমরা বেঁচে থাকতে চাই। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।